কু বলে এর আগেও তাদের দেখা হয়েছিল আর এখন সে এমন ভাব করছে যেন সে তাকে চেনেই না। লোনা বলে সে কোনোভাবেই মনে করতে পারছে না তার সাথে কোথায় দেখা হয়েছিল। কু তাকে কে ইউ বিল্ডিং এর কথা মনে করতে বলে। সেদিন প্রাইম মিনিস্টার কুকে দেখে সে বলেছিল সে তার অনেক বড় ফ্যান। লোনা বলে এসব ভাষণ তাকে শুনিয়ে কোনো লাভ নেই, তার সাথে শুধু দুই ধরনের মানুষই দেখা করে, যদি লোনা কারো কিছু চুরি করে নয়তো যদি কেউ লোনার কিছু চুরি করে। সে চলে যেতে লাগলে কু তাকে আটকায়, বলে সে কি সত্যিই তাকে চিনতে পারেনি। লোনা রেগে বলে যদি আরেকবার সে তার গায়ে হাত লাগায় তাহলে তার মুখটা ভেঙে দেবে। কু বলে সে কি জানে তুই যে একটা চোর। লোনা বলে এরকম ফালতু কথা আরেকবার বললে তোকে আমি সাবান ছাড়াই ধুয়ে দেব। তার এমন অদ্ভুত ব্যবহার দেখে কু নিজেও কনফিউজড হয়ে যায়। সে বলে এর মানে কি ওই সালি অন্য কেউ ছিল। কু জানতে চায় তার কি কোনো যমজ বোন আছে কিনা। লোনা বলে ও আচ্ছা, তাহলে তোর এরকমটা মনে হচ্ছে। দেখ আমার চেয়েও ভালো তুই আমার সম্পর্কে জানিস, এজন্যই তো অপেক্ষায় ছিলি আমি কখন জেল থেকে বের হব, তাই না? শোন, যদি আমার বোনের খোঁজ পেয়ে যাস তাহলে আমায় জানিয়ে দিস। এই বলে সে চলে যায়। কু খুবই অবাক হয় এবং সে দেখে তার হাতের ব্রেসলেটটা নেই। আমরা দেখতে পাই লোনা এটা খুব সুন্দর পদ্ধতি ইউজ করে চুরি করে নিয়ে এসেছে। লোনা এক কফি শপে এসেছে, তার পাশে এক বাচ্চা। লোনা বলে এ পিচ্ছি, তাড়াতাড়ি তুই তোর মারে নিয়ে এখান থেকে বাইর হ, তোর লিগে আমি মারতে পারতাছি না একজন রে। পিচ্ছিটা জানতে চায় সে কেন মারতে চায় তাকে। লোনা বলে ওই দেখতেছোস কালো শার্ট পরা দাঁড়ায় একটা লোক, ওর লিগে এতদিন আমার এই সাইড দেয়ালের মাঝখানে বন্দি হইয়া থাকতে হয়েছে, আর এই শালার বোতে কত মজা করে আইসক্রিম খাইতেছে। তার মা এসে মিংজিকে নিয়ে চলে যায় আর এমনি সুন্দর করে লোনা ওইটা চেয়ার দিয়ে বাড়ি দিয়ে ব্যাটার মাথা ফাড়ায় দেয়। সে তাকে ইচ্ছে মতো মেরে ময়লা পট্টিতে নিয়ে আসে। লোকটা জানতে চায় সে কিভাবে ছাড়া পেয়েছে। লোনা তার গল্প শোনানো বাদ দিয়ে বলে শোন, আমি এখন পুরোপুরি ফকিন্নি, কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, যদি নিজের বউ আর বাচ্চারে ভালোভাবে রাখতে চাস। এটুকু বলতেই লোকটা বলে সে তার সমস্ত টাকা ফেরত দেবে। ওই মুহূর্তে তার মাথা নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে এমনটা করেছে, সে তার টাকা ফিরিয়ে দেবে। লোনা তাকে থ্রেট দিয়ে চলে যায়, টাকা না দিলে তার বউ বাচ্চাকে আসমানে পাঠিয়ে দেবে। এদিকে তেইউল লিয়াংসন কেয়ার সেন্টারে চলে আসে, যেখানে 24 বছর আগে লি সংজে মারা গিয়েছিল। সে এখানকার অ্যাডমিন ম্যানেজারের সাথে কথা বলে 1995-এর লি সংজে নামের পেশেন্টের ফাইল দেখতে চাইলে ম্যানেজার তাকে ইনডিরেক্টলি মানা করে দেয়। সে বলে এত আগের ফাইল সে তাকে কোনোভাবেই ওয়ারেন্ট ছাড়া দেখাতে পারবে না, আর সে এখানে 19 বছর যাবৎ কাজ করছে, এর আগে যারা ছিল তাদের সবাই রিটায়ার্ড হয়ে গেছে, তাই তার মনে হচ্ছে না এমন কোনো ফাইল এখানে খুব সহজেই পাওয়া যাবে। তেইউল বলে সে একজন ডিটেকটিভ, সে এখানকার ডিরেক্টরের সাথে কথা বলতে চায়। এই কথায় ম্যানেজার বলে ডিরেক্টর তো এখানে থাকে না, সে মাঝে মাঝে কোরিয়াতে আসে। ম্যানেজার চলে যায়, তেইউল খুবই চিন্তায় পড়ে যায়। সে ভাবে লিরিম আসলে কি করার চেষ্টা করছে। তার আইডি কার্ড গায়েব হয়ে যাওয়া, 25 বছর আগে লিগনের কাছে এই একই আইডি কার্ড থাকা, আর তাদের মতোই দেখতে একই রকম মানুষ, একই রকম এক সমান্তরাল দুনিয়া, এই সমস্ত বিষয়গুলো তার কাছে খুবই ভয়াবহ মনে হচ্ছে। এদিকে কিংডম অফ কোরিয়াতে বাড়ি ফেরার পথে প্রাইম মিনিস্টার কু আবারও সেই বিষয়ই ভাবছিল, একটা মানুষের দুই রকম পরিচয়, দুই রকম অবয়ব। কু বলে আসলে এই হারামজাদি কি করার চেষ্টা করছে। এমন সময় তার মায়ের কল আসে। সে তার মায়ের কাছে জানতে চায় সে কি তাকে কোনো পার্সেল পাঠিয়েছিল, যেখানে একটা খবরের কাগজ ছিল। তার মা বলে সে তাকে কোনো পার্সেল পাঠায়নি। এমন সময় তার দোকানে এক কাস্টমার চলে আসায় সে ফোনটা কেটে দেয়। আমরা দেখতে পাই এই কাস্টমার আর অন্য কেউ নয়, লিরিম। লিরিম বলে কিছুদিন আগে সে তার দোকানে এসেছিল, ভুলে তার ছাতাটা রেখে গেছে। কুয়ের মা খুব খুশি হয়ে বলে আমার মনেই হয়েছিল আপনি আবার আসবেন। রিপাবলিক অফ কোরিয়াতে আমরা সেই প্রেগনেন্ট মহিলাকে দেখতে পাই যাকে লিরিম একটা ফোন দিয়েছিল তার সাথে যোগাযোগের জন্য। সে ফোনে এক অডিওর মাধ্যমে প্রাইম মিনিস্টার কুর জীবনই শুনতে পাচ্ছে। কুর জীবনটা খুবই ইন্টারেস্টিং। প্রথমে সে শোজিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কোরিয়া থেকে লেখাপড়া শেষ করেছে। এরপর সে এক নিউজ চ্যানেল জয়েন করেছিল। এরপর কথা আর রূপের চমক দিয়ে সবার নজর কেড়েছে। এরপর কু পরিবারের দ্বিতীয় ছেলের সাথে বিয়ে করে সবাইকে চমকে দিল। এরপর সে আরও একটা বার চমকে দিয়েছে তাদের প্রথম অ্যানিভার্সারিতে ডিভোর্স দিয়ে। আর এরপরই কু রাজনীতিতে পা ফেলেছে। আর দেখতে দেখতে 7 বছরের মাথায় প্রাইম মিনিস্টার হয়ে গেছে। এসব শুনে মহিলাটা বলে লাইফস্টাইল ইন্টারেস্টিং হবেই না কেন, এই কাহিনী তো মুভির থেকে কম নয়। সে তার গর্ভে থাকা সন্তানকে ইন্ডিকেট করে বলে মা তোমাকে অনেক ভালো একটা জায়গায় নিয়ে যাবে, এখন তোমার একটা আন্টিও আছে, প্রাইম মিনিস্টার আন্টি।
অন্যদিকে লুনা সেই রহস্যময় ইয়ো বয়ের কাছে আসে। সে তার কাছে আসতেই ছেলেটা তার গলায় থাকা লুনার চাবিটা দিয়ে বলে সে রোজ চুরি করে, তারপরও কেন এত ফকির, আর এবার তাকে অনেকগুলো দিন জেলে থাকতে হয়েছে, আর সে ব্যানে কেন থাকে। লুনা তাকে বলে তার কাছে টাকার অভাব নেই, কিন্তু তার শত্রু অনেক বেশি। জ্যাকেটটা খুলে বলে এটা সে পালানোর সময় এক জায়গা থেকে উঠিয়ে নিয়েছিল। তাকে পরে নিতে বলে কারণ বাইরে অনেক ঠান্ডা, তা না হলে সে ঠান্ডায় মারা যাবে। একই সময়ে লিরিমের সদস্য বইয়ের দোকানদার তাকে লুনার বিষয় বলে, যে দেখতে রিপাবলিক অফ কোরিয়ার জং তেইউলের মতো, কিন্তু বাস্তবে একদম তার বিপরীত। এই লোনা টাকার জন্য চুরি থেকে সবকিছু করতে পারে। তার এমন সাহসিকতার কথা শুনে লিরিম তাকে বলে দেয় এই মেয়েটাকে তার চাই, সে যেন এই মেয়েটাকে তার কাছে নিয়ে আসার ব্যবস্থা করে। রিপাবলিক অফ কোরিয়াতে লিগন ইয়ংকে নিয়ে শহরের এক গলিতে আসে এবং সে তাকে এখানকার বিখ্যাত বাবুর্চি বুদাজিগের সম্পর্কে বলে, যার এক মজাদার ডিশ রয়েছে হাফ অ্যান্ড হাফ। সে মূলত ইয়ংকে সেই খাবারটা ট্রাই করানোর জন্যই নিয়ে এসেছে। এমন সময় রেস্টুরেন্টের ভেতর থেকে সেই মোটু তার দলপল নিয়ে বেরিয়ে আসে। মোটু বলে, ওহো দেখো কে এসেছে, মামা চলে এসেছে। প্রতিবার আমার কাজে বাম হাত ঢোকাতে চলে আসে, তো আজ আবার কি খিচুড়ি পাকাতে এসেছিস? তোর সাথে থাকা ওই 3 নম্বর সদস্যটা কই রে? লিগন বলে আজ হয়তো তার খিচুড়ি খাওয়া হবে না। মোটুকে বলে আজ ও নেই, কিন্তু আমার সাথে আজ জয়ং আছে। সে জয়ংকে বলে সে যেন এগুলোকে একেবারে মেরে না ফেলে হালকা পাতলা একটু মেডিসিন দিয়ে দেয়। এই কথায় পিছন থেকে সে বলে, আজ তো আমি ভাবিনি আমার সাথে এরকম কিছু হবে। লিগন এসব শুনে খুবই অবাক হয়, দেখে এরা তো অদল বদল হয়ে গেছে। সে এতক্ষণ যাকে ইয়ং ভেবেছে এটা তো আসলে উনসাব। উনসাব বলে ও আমায় এরকম সাজিয়ে দিল, বলল চুপচাপ থাকতে আর যা পাই তাই খেতে। লিগন অবাক হয়ে বলে তোমরা দুজন কখন বদলে গেলে? আরে আমার অটুট তলোয়ার কোথা? লিগন তাকে পিছনেই থাকতে বলে যাই হয়ে যাক সে যেন বের না হয়। সে জানে ইয়ং অবশ্যই আসবে। এই কথায় উনসাব পিছন দিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। এসব দেখে মোটু হেসে বলে ওহো চলে গেল, মনে তো হচ্ছে ওর হাগু পেয়েছে। এবার মোটু তার লোকজনকে পাঠায় লিগনকে শুইয়ে দিতে। এদিকে ভোদাই মার্কা উনসাব ইয়ংকে কল করতে লাগলে পিছন থেকে ইয়ং এসে ক্যাপটা নিয়ে ইচ্ছে মতো মারপিট শুরু করে। লিগন খুবই খুশি হয়, কিন্তু তার খুশিতে একটু খুশকি ঢেলে দিতে পুলিশরা পাশের রুম থেকে বেরিয়ে আসে। ডিটেকটিভ চিফকে দেখিয়ে বলে আরে আরে ওই সুন্দর করে হুডিওয়ালা পুরো ডামগো উনসাব না? বাপরে কি ফাইটিং করতেছে। দূর থেকে উনসাব তাদেরকে দেখে বলে এরা আবার খিচুড়িতে নাড়াচাড়া দিতে কোথা থেকে চলে আসলো। কার্ড দেখিয়ে মোটুর দলের সবকটাকে ধরে নেয়। মোটু বলে আরে আরে আমায় কেন ধরছে, আমার তো পুলিশদের কল করা উচিত। ডিটেকটিভ বলে আরে উনসাব অস্থির ফাইট করেছো, বডি বানাচ্ছ নাকি? ইয়ং উনসাবের কথা মনে করে সে তো মিলিটারিতে আছে, পুলিশের গার্ড, এর মানে সে ঠিক পয়েন্টেই আছে। তাকে এমন চুপ করে থাকতে দেখে সবার মনে সন্দেহ জাগতে লাগে। এমন সময় লিগন কিছু একটা বলতেই যাবে, কিন্তু ইয়ং উনসাবের মিমিক্রি করে বলে আরে স্যার নিজের তারিফ কিভাবে করি, এইসব তো কিছুই ছিল না, এরা রাস্তাঘাটে মানুষকে ছেড়ছাড় করছিল তাই একটু সবক শিখিয়ে দিয়েছি। লিগন তো খুবই অবাক হয় এসব দেখে। চিফ জানতে চায় এই লম্বা করে ছেলেটা যে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে উনসাবের দিকে তাকিয়ে আছে, এটা কে? লিগন তার নিজের সম্পর্কে বলতে গেলে ইয়ং তাকে থামিয়ে বলে আরে সালা চুপ কর, যখন বড়রা কথা বলতে বলতেছি ভিতরে কথা বলতে হয় না, একদম দিব সালা বোকাচোদা। লিগন তো তার এমন ব্যবহার দেখে একদম আকাশে চলে যায়। ইয়ং বলে আসলে স্যার ও আমার ফ্রেন্ড বুঝেন থাকে, প্রথমবার সিওলে এসেছে আর এসব কিছু দেখে একটু শকড হয়ে গেছে স্যার, আমার অনেক ভালো বন্ধু স্যার, আমার ছাড়া খাবারও খায় না। চিফ বলে আচ্ছা আচ্ছা তোমরা তো এর মানে খাবার দাবার খাওনি, আচ্ছা যাও তাড়াতাড়ি খাবার খেয়ে খাও যাও। ইয়ং চলে যেতে লাগলে দেখে লিগন এখনো দাঁড়িয়ে আছে। সে আবারও তার কাছে এসে বলে আব্বে সালা দাঁড়াইছিস কি দিকে আয় না, লম্বা লম্বা পাও চাপতে তাড়াতাড়ি চল, এদের সাথে তুই কি করবি? দূর থেকে উনসাব এসব দেখে বলে আরে সালা এ তো আমার থেকেও বড় নাটকবাজ। মোটু তো মাথায় ঘুরে যাচ্ছে। মোটু বলে আরে আমি সত্যি বলতেছি, এটা ও না, প্রথমে ও আসছিল, ও বললো আমি একা আইছি, আসলে তো তোমরা সবগুলোই একসাথে। ডিটেকটিভ বলে সারা ভোটকার বাচ্চা চুপ কর। হোটেলে এসে সে তাকে সামনে দাঁড় করিয়ে জানতে চায় সে কি উনসাব নাকি জয়ং। সে বলে সে ইয়ং। লিগন বলে না তুমি উনসাব, কারণ ক্যাপ্টেন ইয়ং কখনোই আমাকে বোকাচোদা বলতে পারে না। ইয়ং তার কাছে ক্ষমা চায়, সে বলে তাকে বাঁচানোর জন্যই সে এরকম করেছে। লিগন বলে তাহলে তো তোমার গর্দান যাবে। ইয়ং বলে তাহলে আমি উনসাব।
আচ্ছা শোনো, সব বাদ দাও, আমি একটা দয়ালু রাজা হতে চাই, তাই তোমাকে আমি মাফ করলাম। এই বলে সে কলম নিয়ে তার গালে একটা কালো টিকা দিয়ে বলে, এটা যদি তুমি মুছে ফেলো তো তোমার গর্দান নিশ্চিত যাবে। লিগন লিভিং রুমে এসে তেইউলের সাথে কথা বলে। সে তার হোটেলের সামনে অপেক্ষা করছে, দ্রুত নিচে আসতে বলে। লিগন পিছন ফিরতেই ইয়ংকে দেখে ভয় পেয়ে যায়। সে বলে আগামী 8 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত সে যেন তার পিছু না করে, কারণ তার একটু পার্সোনাল কাজ আছে। লিগন নিচে এসে তেইউলের সাথে দেখা করে। সে বলে, আচ্ছা রাজা বাবু, যখন তুমি প্রথমবার আমার দুনিয়াতে এসেছিলে, যদি আমি তোমায় তখন সাহায্য না করতাম, তবুও কি তুমি আমায় ভালোবাসতে? লিগন বলে সে তাকে বুঝতে পারতো, তাই সে তাকে ভালোই বেসে ফেলতো। তেইউল বলে, আচ্ছা আমি যদি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করতাম, তাও ভালোবাসতে? লিগন বলে, সে তো অনেক বাজে ব্যবহারই তার সাথে করেছে, কিন্তু এরপরও সে তাকে ভালোবেসেছে। তেইউল এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সে ভাবে এটাই হয়তো তার ভাগ্য, সৃষ্টিকর্তা হয়তো তার ভাগ্যে এমন অদ্ভুত ভালোবাসাই লিখেছে। তেইউল বলে, লিগন আই লাভ ইউ। এই কথাটা শুনে লিগন খুব খুশি হয়। তেইউল জানতে চায় সে কি তাকে কিছু বলতে চায়। লিগন বলে তার কাছে বলার মতো কিছুই নেই, এই মুহূর্তে সে যেন কোথায় হারিয়ে গেছে। তেইউল চলে যেতে লাগলে লিগন বলে, জং তেইউল আই লাভ ইউ। এদিকে ইয়ং হোটেল থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিল। পাশ দিয়ে নারী গাড়ি করে যাওয়ার সময় তাকে দেখে উনসাব বলে ডাকে। ইয়ং এক মেয়ের কণ্ঠ শুনতে পেয়ে ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবে, এইবার কি হবে, এবার তো আমি শেষ। তার দিকে তাকাতে ইয়ং খুবই অবাক হয়, কারণ এই মেয়েটা দেখতে একদম মিয়ং সং এর মতো। ইয়ং পালিয়ে যেতে চাইলে নারী গাড়ির হর্ন বাজিয়ে বলে, তুমি আমার থেকে পালাচ্ছিলে? কি করছো তুমি? হ্যাঁ, তোমার তো এখন পুলিশ স্টেশন থাকার কথা না? আর তুমি এসব কি অদ্ভুত পোশাক পরেছো? ও আচ্ছা, ডেটে যাচ্ছ? সরি, কারো ফিউনারেলে যাচ্ছ? আচ্ছা, তুমিও মাথার চুল কেটেছো? তার এত শত প্রশ্নে জর্জরিত হয়ে ইয়ং ভাবে এবার তো কিছু একটা করা উচিত। তাই সে উনসাবের মগাই স্টাইলে তাকে ডাকে। নারী বলে, কি তুই আমায় আঙুল দেখাচ্ছিস? ও আমাকে ডাকছো? সালা কি করতে চাচ্ছে আসলে? নারী গাড়ি থেকে নেমে তার কাছে এসে বলে, তুমি কি এভাবে দাঁড়িয়ে থাকবে না কিছু বলবে এবার? ইয়ং বলে, আরে এই মাইয়া তো দেখি অনেক জিদ্দি, এবার তো একটা রাস্তাই আছে। ইয়ং তার অনেকটা কাছে এসে কানে কানে বলে, আমি শুধু একটা কথাই জানতে চাই, আমি তোমার উপর ফিদা না তুমি আমার উপর ফিদা? আই মিন এই দুনিয়াতে। নারী কিছুটা সময় অদ্ভুত ভাবে তাকিয়ে থেকে এক থাপ্পড় মেরে বলে, এসব কোন ধরনের কথা? আর এই চেহারাতে গুটুলি মোটুলি কি বানিয়েছো এসব? ইয়ং বলে, দেখো এটা একদম ধরবে না। নারী মুছে বলে, ও আচ্ছা, আমাকে ধমক দিচ্ছিস? শোনো, আমি আচার বানিয়েছি, এসে নিয়ে যেও। এই বলে নারী চলে যায় গাড়ি করে। এদিকে আসল বলদা রাস্তা দিয়ে বাজার করে বাড়ি ফেরার পথে বলে, এমনিতে ছেলেটা ভালো ফাইটিং করে, আর আমিও কম খারাপ ফাইটিং করি না। এমন সময় ইয়ং পাশ থেকে এক টানে তাকে চিপায় নিয়ে আসে। আরে সালা, অ্যাক্টিং এর দোকান, তেল তোর কইছিল না রাতের বেলা বাইরে বেরোতে, ভুলে গেছিস নাকি? ইয়ং বলে, আমি জানতে চাই ওই মেয়েটাকে, যে খুব সুন্দর, চোখগুলো অনেক সুন্দর, এর উপর সুপার কার চালায়। নারী, সবকিছু বল, ও তোকে কি কি বলেছে? ইয়ং বলে, ও তোমাকে ইচ্ছে মতো মারতে চায় আর আমাকে কিছু খাওয়াতে চায়। এই বলে চলে যেতে লাগলে উনসাব তার হাত ধরে বলে, ওই আচার আমার জন্য, তোর জন্য না। আর তুমি এভাবে কিভাবে আমাকে বলতে পারো যে আমাকে মারতে চায়? একটু ভালোভাবে বলো না। তাকে এমন করতে দেখি ইয়ং জানতে চায় সে কি তাকে ভালোবাসে। উনসাব বলে, ওহো, আমি এখন যেতে পারবো না, তুমি ওকে বলে দিও পরে গিয়ে আমরা একসাথে আচার খাবো, আমি আর নারী প্রথমবার একসাথে আচার খাবো। ইয়ং বলে, সালা লুজার কোথাকার। আচ্ছা বলো, কতক্ষণ সময় লাগবে তোমার? উনসাব বলে, আরে সালা 100 বছরও কম হয়ে যাবে। সালা ওভার অ্যাক্টিং এর দোকান। সন্ধ্যায় শিনজি তার মাকে নিয়ে এক রেস্টুরেন্টে আসে। শিনজি জানতে চায় তার মা কি ক্লাবে গিয়ে অনেক মজা করেছে। তার মা আবারও তার কাছে মাফ চায়, বলে সে আর যাবে না, আর এখন সে অনেক ফকির হয়ে গেছে, চাইলেই জুয়া খেলতে পারবে না। আসলে ক্লাবে গেলেই তার মার মনটা ভালো হয়ে যায়। শিনজি তার মাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিল, তার মা অনেক কান্নাকাটি করছে, তাকে ডাকছে। সে জানতে চায় তার যখন জ্ঞান ফিরে এসেছিল তার মা কি তাকে দেখে খুশি হয়েছিল। তার মা বলে, এটা কেমন কথা, সে অনেক খুশি হয়েছিল। শিনজি দিনের পর দিন কোমায় ছিল, তখন তারা অনেক কষ্ট পেয়েছে। শিনজি তার বাবার কথাও জানতে চায়, তার বাবা এখন জেলে আছে। শিনজি বলে তার যখন জ্ঞান ফিরেছিল তার মা তাকে জড়িয়ে ধরেছিল, তখন সে এক সুগন্ধি অনুভব করেছে। সে অনুভব করতে পেরেছে কারো মধ্যে থেকে এতটা সুগন্ধি আসতে পারে। শিনজি বলে, মা আমি সত্যি অনেক গর্বিত যে আমি তোমার ছেলে। আমি জানি আমি কখনোই তোমার কাছে একটা ভালো ছেলে হতে পারিনি, আর সেদিন আমি পুলিশ ডেকেছিলাম। এই কথাগুলো শুনে তার মা কাঁদতে শুরু করে। তার মা তার কাছে ক্ষমা চায়, সে আর কখনোই জুয়া খেলবে না, এবং সে জানে সে খুবই বাজে একটা মা। কিন্তু কাংসিনজে
তার কাছে জাদুর মতো। সে তার জন্য একটা চমৎকার। শিনজে আর কথা না বাড়িয়ে তার মাকে খাবার বেড়ে দেয়। এখানে আমরা শিনজের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে পারি, তাকে দেখে মনে হচ্ছিল সে যেন মিথ্যে অনুভূতি নিয়ে বেঁচে আছে। আমি জানি না ভাই ছেলেটা এখানে এত সুন্দর অ্যাক্টিং কিভাবে করছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। অন্যদিকে কিংডম অফ কোরিয়াতে আমরা শিনজের মায়ের মতো অবিকল আরো একজনকে দেখতে পাই, যে মূলত রাজার মহলে কাজ করে এবং আজ সে বইয়ের দোকানে এসেছে। অদ্ভুতভাবে একটা বইয়ের মধ্যে থেকে সে শিনজের ছবি দেখে। তাকে দেখে এমন মনে হচ্ছে ছবিতে থাকা ছেলেটা যেন তার খুব আপন কেউ। ছবিগুলোর উপর স্পর্শ করতেই সে অঝরে কাঁদতে শুরু করে। পরদিন সকালে পুলিশ সেই মেয়েটার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, তবে তারা তার কাছ থেকে কোনো প্রকার প্রমাণই পাচ্ছে না যে সেই মেয়েটাকে তার বয়ফ্রেন্ডই মেরেছে। এমন সময় তেইউলের ফোনে জি নামের ওই মেয়েটার কল আসে, অর্থাৎ যে মেয়েটা মারা গিয়েছে তার রুমমেট। সে নিজে থেকেই সবকিছু কবুল করে মার্ডারটা সেই করেছে। এবার তাকে পুলিশ স্টেশন নিয়ে আসা হয় এবং তেইউল জানতে চায় সে তাকে কেন মেরেছে। জি বলে তাকে সে একদমই পছন্দ করতো না। তাহলে মারার পর সে পার্ক জঙ্গুকে কেন মেসেজ করেছিল, অর্থাৎ তার বয়ফ্রেন্ডকে কেন ডেকেছিল। জি বলে সে তাকেও পছন্দ করতো না। তারা মেয়েটার আর কোনো কথা না শুনে ডিরেক্ট অ্যারেস্ট করে নেয়। তারা জঙ্গুকে ছেড়ে দেয়। তেইউল বলে সে তার ভালোবাসাকে হারিয়েছে, এজন্য সে আফসোস করে। জঙ্গু বলে সে তাকে ভালোবাসতো না। জির কাছ থেকে সে জানতে পেরেছে সে একজন অ্যাক্ট্রেস ছিল আর তার কাছে দুটো ফোন ছিল। সে নিশ্চয়ই কোনো বারে কাজ করত, তাই সে তার সাথে শুধু টাইম পাস করেছে। এই কথাগুলো শুনে তেইউল অবাক হয়ে যায়। জঙ্গুর কাছে জানতে চায় একটু আগে সে কি বলল তার কাছে দুটো ফোন ছিল। তার মনে পড়ে লি সংজের ওয়াইফও তাকে বলেছিল তার কাছে দুইটা ফোন থাকা সত্ত্বেও সে নিরুদ্দেশ হয়ে গেছে আর মানুষের কাছ থেকে এত টাকা ধার নিয়েছে। এবার তেইউল তাকে এক চটকনা মেরে বলে মৃত মানুষদের সম্মান করতে শেখো। এবার তেইউল সেই বাড়িতে চলে আসে। তার কাছে মনে হচ্ছে এই সবগুলো কেস কোনো একভাবে কানেক্টেড। সব জায়গাতেই দুটো মোবাইল, আর আমরা জানি লিরিম তার প্রতিটা টার্গেটকেই একটা করে ফোন দিয়ে থাকে, অর্থাৎ এই মার্ডারগুলোর পিছনে কোনো না কোনোভাবে লিরিমেরই হয়তো হাত রয়েছে। এদিকে শিনজে স্টেশনে ফিরতেই রিপোর্টার তাকে জিহুনের ডেথ সার্টিফিকেট দিয়ে বলে সে যেন এটা তেইউলের কাছে পৌঁছে দেয়। সে বুঝে উঠতে পারছে না তেইউল আসলে 25 বছর আগে মারা যাওয়া এক ছেলের সম্পর্কে কেন জানতে চাচ্ছে। আসলে তার মাথায় কি চলছে। রিপোর্টার তাকে এমন করতে দেখে ভাবে হয়তো এই বিষয়ে সে জানে না, হয়তো এটা তেইউলের টপ সিক্রেট হবে। তবে শিনজে চালাকি করে বলে হ্যাঁ সে এই বিষয়ে জানে, এটা ওই তার সায়েন্স ফিকশনের কিছু একটা হবে। অন্যদিকে লিগন ইয়ংকে নিয়ে খিচুড়ি খেতে আবারও সেই রেস্টুরেন্টে আসে। রেস্টুরেন্টের মালিক আসতেই লিগনকে দেখে রাজা সাহেব বলে সম্বোধন করে। তার এমন ব্যবহারে লিগন অবাক হয়। ইয়ংকে বলে তার মনে হচ্ছে এই খিচুড়ি হয়তো সে কখনোই আর টেস্ট করতে পারবে না, তাদেরকে দ্রুত এখান থেকে বের হতে হবে। বাইরে আসতে ইয়ং তার কাছে জানতে চায় আসলে কি হয়েছে। এই রেস্টুরেন্টের মালিক আসলে তার দুনিয়ার লোক, অর্থাৎ সে কিংডম অফ কোরিয়া থেকে এখানে এসেছে। যদি সে ইয়ংকেও চিনতে পারে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। তাই সে ইয়ংকে তার উপর নজর রাখতে বলে, তাকে ধরতে হবে। ইয়ং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই বুদাজিগের সামনেই অপেক্ষা করে। লোকটা বের হতেই সে তাকে ধরে নেয়। ইয়ং বলে আমি জানি তুমি আমাকেও চিনতে পেরেছো। লোকটা তাকে মেরে পালানোর চেষ্টা করলে ইয়ং তার দিকে বন্দুক তাক করে বলে যদি আর এক কদমও এখান থেকে হেলেছো তাহলে সব শেষ হবে। আমরা তার কাছেও একই রকম ফোন দেখতে পাই যে এই ফোনগুলো লিরিম তার টার্গেট করা মানুষদের দিয়ে থাকে। লিগন জানতে চায় কিংডম অফ কোরিয়া থেকে সে এখানে কেন এসেছে, তার নাম কি আর কি বা তার উদ্দেশ্য। লোকটা হেসে বলে রাজা সাহেব আপনিও ঠিক আপনার বাবার মতো, মনে হচ্ছে আপনাকেও বাবার মতনই মরতে হবে। আচ্ছা বলুন না আপনি এখানে কি করছেন। তার এমন সাহসিকতা দেখে লিগন বলে এসব কিছু সে করছে না, তাকে করানো হচ্ছে। নিশ্চয়ই তার পিছনে লিরিমের হাত রয়েছে। লোকটা আবারও হেসে ওঠে। লিগনের মনে হয় যারা তার বাবাকে মেরেছিল সেও হয়তো তাদেরই মধ্যে একজন। এমন সময় লোকটা বলে তারা কোনো অন্যায় করছে না, সে তো জন্মের পরই সবকিছু পেয়ে গেছে, কিন্তু তারা নিজেরা তাদের ভিত্তি প্রতিস্থাপন করছে। লিগন বলে তারা যা করছে তা খুব ভয়াবহ। এভাবে মানুষকে মেরে নিজেদের অবস্থান কখনোই তৈরি করা যায় না, আর এই প্রতিস্থাপন শুধুমাত্র একজনের হাতে। লিগন ইয়ংকে আদেশ করে সে যেন তাকে নিয়ে কিংডম অফ কোরিয়াতে যায়। সে ফোনটা তার কাছে রেখে দেয়, অন্তত একটা কল তো সে রিসিভ করতে পারবে, কারণ সে বুঝতে পেরেছে যেহেতু এখানে কোনো নাম্বারই সেভ নেই, এর মানে এই ফোনে শুধুমাত্র কল আসে। অন্যদিকে এই একই ফোনের খোঁজে জির সাথে দেখা করতে লিরিমের ড্রাইভার এসেছে। আমরা এখানে জানতে পারি দুইটা ফোন আসলে ওই মেয়েটার কাছে ছিল না, বরঞ্চ জির কাছেই দুটো ফোন ছিল। ড্রাইভার তাকে বলে সে মেয়েটাকে মেরে অনেক বড় ভুল করেছে, এরকমটা
ফোনটা তাকে করতে বলা হয়নি। জি বলে তার কিছুই করার ছিল না, কারণ সে যখন কথা বলছিল তার ফ্রেন্ড সবকিছু শুনে নিয়েছিল, তাই সে তাকে মেরে দিয়েছে। জি জানতে চায় তাকে কবে ওই দুনিয়াতে নিয়ে যাওয়া হবে। ড্রাইভার বলে এটা সময়ই বলে দিবে, কিন্তু এখন সে যেন তাকে ফোনটা দিয়ে দেয়। জি বলে ফোনটা সে তাকে এভাবে কখনোই দেবে না, কারণ এই একমাত্র ফোনটাই তার শেষ ভরসা। যদি সে তাকে জেল থেকে বের না করে তাহলে পুলিশকে সে বলে দেবে ফোন কোথায় রেখেছে এবং তাদের সম্পর্কে সবকিছু বলে দেবে। একথায় ড্রাইভার তাকে থ্রেট দিয়ে চলে যায়, যদি সে বেঁচে থাকতে চায় তাহলে যেন বলে দেয় ফোন কোথায় আছে। রাতে তারা দুজন নারীর কফি শপে এসে দেখা করে। তেইউল তাকে লি সংজের কেসটা সম্পর্কে বলে। 1995-এ সে এখানকার এক কেয়ার সেন্টারে মারা গিয়েছে। লিগন জানতে চায় তার কি কোনো পরিবার ছিল। তেইউল একদম চুপ হয়ে যায়। লিগন বলে এর মানে কি আমিও আছি এই দুনিয়াতে? তেইউল বলে এখন আর নেই, সে তো 8 বছর বয়সেই মারা গিয়েছে। লিগন বুঝতে পারে লিরিন প্রথমে নিজেকে মেরেছে, এরপর তাকেও মেরেছে। তেইউল বলে সে তার ভাইকেও মেরেছে, তবে তার ভাবি বেঁচে আছে। এই কথায় লিগন একদম শান্ত হয়ে যায়। তেইউল জানতে চায় সে কি ঠিক আছে। লিগন বলে যদি লিরিমের পরিবার আর তার পরিবার একই হয়ে থাকে তাহলে তার ভাবি দেখতে ঠিক তার মায়ের মতো। সে ছোট থেকেই তার মাকে কখনো দেখেনি। তেইউল বলে তার নাম সংজন হিয়ে। পরদিন সকালে আমরা শিনজেকে দেখতে পাই যে জিহুনের কবরের সামনে দাঁড়িয়ে আছে। তার ছোটবেলার কিছু দৃশ্য মনে পড়ে। তার মনে হচ্ছে সে এই ছেলেটাকে কোথাও দেখেছে। এমন সময় আমরা হিয়েকে দেখতে পাই যে তার ছেলের কবরে ফুল দিতে এসেছে। শিনজে দ্রুত চলে যায়, তবে হিয়ে বুঝতে পারে এই ছেলেটা জিহুনের কবরের সামনে এসেছিল। সে ভাবে সে জিহুনকে কিভাবে চিনতে পারে। সে কি তার ফ্রেন্ড? গাড়ির ড্রাইভার সবকিছু শুনে ফেলায় বলে চাইলে সে লিরিমকে বলে দিতে পারে। তার আর এখন কোনো আফসোস নেই, সে নিশ্চয়ই ওই ছেলেটাকে ধরে নেবে। কিন্তু সে চাইলেই তো আর মরতে পারবে না। আসলে হিয়ে অনেকবার মরে যাওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ লিরিম তাকে মরতেও দিচ্ছে না। সন্ধ্যায় শিনজে অফিসে আসতেই ওনসাবকে দেখতে পায় যে ইয়ং এর পোশাক পরেছিল। কোটের পকেটে মোবাইলও ছিল। শিনজে মোবাইলের ফটোতে এমন অদ্ভুত ছবিটা দেখে জানতে চায় এসবের মানে কি। ওনসাব শত চেষ্টা করেও তাকে আর মিথ্যে বলতে পারে না। শিনজে ধরে ফেলে কিছু তো একটা খুব অদ্ভুত রয়েছে। সে কোনোভাবেই বিশ্বাস করে না এই স্ক্রিনে দেখা ছেলেটা ওনসাব। ওনসাব বলে দেয় তারা আসলে তার বাসায় ছিল, কিন্তু ভাই বোন চলে এসেছে, তাই সে তার নামে হোটেল বুক করেছে, এখন তারা হোটেলে আছে। এবার শিনজে তার কাছ থেকে চাবি নিয়ে হোটেলে চলে আসে। ভেতরে সে কাউকেই দেখতে পায় না। লিগনের কোট থেকে মোবাইলটা বের করে দেখে তার মোবাইলে 5টা নাম্বার সেভ করা, যেখানে তার নাম্বারটাও রয়েছে। এবার সার্টিফিকেটের খামটা ধরতেই সে ওই লোগোটা দেখতে পায়, যে লোগোটা সে এর আগেও দেখেছে, যে লোগোটা সে তার নোটবুকে ছোট সময় ড্রয়িং করেছিল। এবার সে রিপোর্টের ওপরে কিংডম অফ কোরিয়া এই নামটা দেখতেই তার মাথায় সবকিছু ওলটপালট হতে শুরু করে। তার মনে পড়ে যায় সেই পতাকা, তার মনে পড়ে কিংডম অফ কোরিয়ার রাজার লোগো, তার সমস্ত কিছুই মনে পড়ে যেন সবকিছুই তার চোখের সামনে ঘটেছে। এমন সময় পিছন থেকে ইয়ং এসে তার উপর হামলা করে দেয়। তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। শিনজে তাকে উনসাব মনে করে বলে সে একটু আগেই তার সাথে কথা বলেছে, কিন্তু তার এমন চাহনি দেখে বলে সে কখনোই উনসাব হতে পারে না। কে তুমি? এমন সময় লিগন চলে আসে। সে জানতে চায় এখানে কি হচ্ছে। ইয়ং বলে সে তার পিছু করে হোটেলে ঢুকেছে। লিগন লোগোটা দেখিয়ে বলে আমি জানি তুমি অনেকদিন যাবত এই লোগোর পিছু করছো, কিন্তু তোমাকে আমি আগেই বলেছি এই লোগো সম্পর্কে তুমি কিছুই জানো না, না তুমি এটা কোথাও দেখেছো। শিনজে খুবই রেগে যায়। সে জানতে চায় তারা আসলে কি। ইয়ং তার দিকে বন্দুক তাক করে বলে ও আচ্ছা, এর কাছে আবার গানও আছে। লিগন বলে আমি তোমাকে এর আগেও বলেছি আমি একজন রাজা, আর এটা অন্য এক সাম্রাজ্যের লোগো। শিনজে বলে ও আচ্ছা, তাহলে কোথায় সেটা? জানি তোমার বিশ্বাস হবে না, কিন্তু তবুও বলছি অন্য এক দুনিয়াতে। শিনজে বলে এর মানে তুমি কি লিগন? তেইউল মনে হয় তোমাকে এরকম কিছুই বলেছে, হ্যাঁ? শিনজে বলে আচ্ছা, তাহলে তেইউলও জানে এসব কিছু? লিগন বলে কেন, তেইউল তোমায় এখনো বলেনি? এই কথায় শিনজে খুব কষ্ট পায়। আরও স্পষ্টভাবে সবকিছু মনে পড়ে এবং সে বুঝতে পারে জীবনের মতো দেখতে ছেলেটা আসলে লিগন ছিল। সে বলে ওদিন যেই ছেলেটা কান্না করছিল সেটা তুমি ছিলে। সে তার কলার ধরে বলে আমি জানতে চাই সত্যিই কি তুমি লিগন? লিগন বুঝতে পারে কতগুলো মানুষ যে ওই দুনিয়া থেকে এই দুনিয়া এসেছে এটা তার ধারণারও বাইরে, অর্থাৎ শিনজেও ওই দুনিয়ারই একজন। লিগন বলে আমার মনে হচ্ছে আমি তোমার রাজা।